আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ২০২৫ সালে হাইকোর্টের লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে। আমাদের সিলেবাসে অনেক কিছুই পড়তে হয়। এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গিয়ে যদি আপনি সবকিছু পড়ার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রস্তুতি ঠিকমতো হবে না। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব বেছে বেছে কিছু টপিক পড়ার জন্য, যাতে করে সেই বিষয়গুলো ভালোমতো আত্মস্থ করে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অল্প পড়ে পরীক্ষায় পাশ করা কিভাবে যাবে সেটা জানা। আমরা যদি সিভিল সেকশন থেকে দেখি, তাহলে সিভিল সেকশনের মধ্যে আমাদেরকে মূলত শিখতে হয় দুটি ড্রাফট। একটি হচ্ছে ফার্স্ট আপিল আর একটি হচ্ছে সিভিল রিভিশন। ফার্স্ট আপিল হচ্ছে যে কোনো ডিক্রির বিরুদ্ধে অথবা মামলা যদি ডিসমিস হয়ে যায় নিচের কোর্টে, তার বিরুদ্ধে যখন আপনি হাইকোর্টে সরাসরি আপিল করতে আসেন, সেটাকে বলে ফার্স্ট আপিল। ফার্স্ট আপিলের মধ্যে কোনো ফ্যাক্ট লিখতে হয় না, অ্যানেক্সার লিখতে হয় না। এই কারণে এই ড্রাফটটি খুবই সহজ হয়ে থাকে এবং খুব অল্প সময়ে দেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন ফার্স্ট আপিল যদি আসে প্রশ্নের মধ্যে সেটা দিতে, তাহলে এখান থেকে যে সময়টা বাঁচবে সেই সময়টা আপনি অন্য ড্রাফটে কাজে লাগাতে পারবেন। এরপর সিভিল রিভিশন আসতে পারে। সিভিল রিভিশন দুই রকম হয়, একটা হলো ১১৫(১) এবং ১১৫(৪). ১১৫(১) হচ্ছে প্রথম যে রিভিশনটা হাইকোর্টে হয় সেটাকে ১১৫(১) ধারায় করতে হয়, আর ১১৫(৪) হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে রিভিশন করে সেকেন্ড রিভিশন হিসেবে যখন আপনি হাইকোর্টে আসেন সেটা ১১৫(৪)-এ হবে। দুইটা রিভিশনের মধ্যে পার্থক্য শুধুমাত্র প্রেয়ারের মধ্যে হয়, যেখানে লিভ ফর রিভিশন নামে একটা অংশ যোগ করতে হয়। এছাড়া দুটি রিভিশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো সিভিল সেকশন থেকে আমাদের চেষ্টা থাকবে ফার্স্ট আপিল দেওয়ার জন্য। যদি ভাগ্য খারাপ থাকে তাহলে যে কোনো একটা রিভিশন আপনি শিখে রাখবেন, সেই রিভিশনটা দেওয়ার চেষ্টা করুন। এবার ক্রিমিনাল সেকশন থেকে দেখি। ক্রিমিনাল সেকশনের মধ্যে আমাদের বেশ কিছু ড্রাফট আছে। তার মধ্যে খুব কমন ড্রাফট হচ্ছে 561A সিআরপিসি। এই ধারা এর আন্ডারে কোয়াশমেন্টের জন্য একটা পিটিশন করা, এটা হচ্ছে কোয়াশমেন্ট। কোয়াশমেন্ট কখন হয়? যখন নিচের কোর্টে কোনো মামলা আইনের দ্বারা বাড়িত হয় বা অন্য কোনো কারণে চলতে পারে না বলে আপনি মনে করেন, তখন আপনি হাইকোর্টে সরাসরি সেই মামলার কার্যক্রমকে চ্যালেঞ্জ করেন। এটা কিন্তু কোনো আদেশের বিরুদ্ধে হয় না, কোনো জাজমেন্টের বিরুদ্ধে হয় না। মামলা চলছে, এটাই হচ্ছে আমার সংক্ষুব্ধ হওয়ার কারণ। 561-এ খুবই কমন একটা প্রশ্ন, প্রায় প্রতি বছরই এসে থাকে। এটা যদি আপনি পড়েন তাহলে আশা করা যায় 70 থেকে 80% আপনি ক্রিমিনাল সেকশন কভার করতে পারবেন। তবে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে অন্যান্য ড্রাফটও আসতে পারে, সেটা আমরা আলোচনা করছি। ক্রিমিনাল থেকে আরেকটা কমন যে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্রিমিনাল আপিল। ক্রিমিনাল আপিল হচ্ছে নিম্ন আদালতের অর্থাৎ সেশন জাজ কোর্টের কোন শাস্তির বিরুদ্ধে যখন আপনি হাইকোর্টে আপিল করতে আসেন, সেটাকে ক্রিমিনাল আপিল হিসেবে করা হয়। এবং ক্রিমিনাল আপিলের সাথে মাঝে মধ্যে দেখা যায় যে বেল পিটিশন দেওয়ার কথা বলে। তো বেল পিটিশন যদি আসে তাহলে আপনাকে মূলত দুটি পিটিশন লিখতে হচ্ছে। এই জন্য আপনি চেষ্টা করবেন ক্রিমিনাল আপিল না দেওয়ার জন্য। আর যদি প্রশ্নের মধ্যে বেল পিটিশন লিখতে না বলে, তাহলে আপনি ক্রিমিনাল আপিল লিখতে পারেন 561-এর থেকে, কারণ ক্রিমিনাল আপিলের মধ্যে লেখা কম, এখানে অ্যানেক্সার করতে হয় না, এফিডেভিট দিতে হয় না। এই কারণে আপনি 561-এর থেকে দ্রুত এই লেখাটা লিখতে পারেন। তো আমার সাজেশন থাকবে 561A এবং ক্রিমিনাল আপিল দুইটাই শিখে যাওয়া। এছাড়া আমাদের এখানে হেবিয়াস কর্পাস, ক্রিমিনাল রিভিশন এই বিষয়গুলো আসতে পারে, কিন্তু আমরা সেগুলো না পড়লেও চলবে। এগুলো এত কম আসে যেগুলো না পড়লেও চলে। রিট সেকশন থেকে 5 রকমের রিট আছে, কিন্তু আমরা এখানে মূলত দুইটি রিট যদি পড়ি আশা করা যায় কমন পড়বে। রিটের মধ্যে যে কমন দুটি রিট আমরা দেখে থাকি সেটি হচ্ছে ম্যান্ডামাস, আরেকটি হচ্ছে সার্সিওরারি। ম্যান্ডামাস হচ্ছে যখন আপনার প্রশ্নের মধ্যে এমন একটা অধিকারের কথা বলা থাকবে অথবা এমন একটা বিষয়ের কথা বলা থাকবে যেটা আপনি গভর্নমেন্টের কোনো একটি অথরিটির কাছে চাচ্ছেন কিন্তু তারা দিচ্ছে না। তারা আইনগতভাবে অথবা তাদের কোনো প্রমিসের কারণে অথবা তাদের কোনো কন্ট্রাক্টের কারণে তারা দিতে বাধ্য কিন্তু দিচ্ছে না, তখন আপনি কোর্টের মাধ্যমে তাদের উপর একটি ডাইরেকশন নিতে পারেন। এই ডাইরেকশন নেওয়াকে বলা হয় ম্যান্ডামাস, তাদেরকে করতে বলা যে কাজটা তারা আইনগতভাবে করতে বাধ্য। আর সার্সিওরারি হচ্ছে তার ঠিক উল্টাটা, যে তারা আইনগতভাবে কোনো একটা কাজ করার জন্য অথরিটি অর্জন করেনি, তাদের অথরিটি ছিল না কিন্তু একটা কাজ করে ফেলেছে। তো গভর্নমেন্টের কোনো অথরিটি কিভাবে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়? তারা অ্যাকশন নেয় নোটিশের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, মেমোর মাধ্যমে অথবা এই ধরনের কোনো ডকুমেন্টের মাধ্যমে। যে ডকুমেন্টের মাধ্যমে আপনার কোনো অধিকারকে হয়তো হরণ করে নিয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওই অধিকার হরণকারী মেমোকে চ্যালেঞ্জ করে ওইটাকে ডিক্লেয়ার করান যে এটা উইদাউট লফুল অথরিটি করা হয়েছে এবং ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট, এর কোনো আইনগত ভিত্তি নেই। তো এই ধরনের প্রেয়ার হবে যে আপনি কোনো একটা জিনিসকে ডিক্লেয়ার করতে চাচ্ছেন যেটা বাতিল হবে, তাহলে সেক্ষেত্রে সার্সিওরারি ফরম্যাটে যাই। আর যখন আপনি চাই যে আমার একটা অধিকার বলবৎ করা হোক কোর্টের মাধ্যমে ডিরেকশন নিয়ে, তখন আমরা ম্যান্ডামাস ফরম্যাটে যাই। তো ম্যান্ডামাস আর সার্সিওরারির মধ্যে শুধুমাত্র প্রেয়ারের মধ্যে আর কস্টাটেলের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাবো। বাকি ফরম্যাট তেমন একটা চেঞ্জ হবে না, কারণ ভিতরে ফ্যাক্ট সাবমিশন মোটামুটি কাছাকাছি হবে। সাবমিশনের সেকেন্ড পার্ট, গ্রাউন্ডের সেকেন্ড পার্ট অবশ্যই প্রেয়ার অনুযায়ী হবে।
তো এই হলো আমাদের 2025-এর হাইকোর্টের পরীক্ষার জন্য সিলেবাস। যদি আপনারা সংক্ষেপে পড়ে পাশ করতে চান তাহলে এই সিলেবাসটা ফলো করতে পারেন। বিগত বছরের প্রশ্নগুলো এই আদলই আসছে। আর যদি কেউ কম্প্রিহেন্সিভ পড়তে চান এটা আপনার ইচ্ছা। যারা কম পড়ে পাশ করতে চান তাদের জন্য আমার আজকে সাজেশন থাকবে, এবং যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের একটি ক্র্যাশ ব্যাচ চালু হবে সামনের মাস থেকে। তো আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।